আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আজকের কাজটা আপনি ঠিক করেননি আপু। কাউকে তার কষ্ট মনে করিয়ে দেওয়াটা মোটেও ভালো কাজ না। তবে এটা ভাববেন না যে আপনাকে নীরা কিছু করবে না। ঠিক আপনার যোগ্য জবাব আপনাকে দিবে। আমি জানি ও কেমন, ওকে আমি সামলাই তো, তাই আমি জানি ও কি করতে পারে আর না করতে পারে। এটা বলে রাহিও চলে যায় ওদের সাথে। এদিকে মেঘ কিছু না জানলেও এটা বুঝে গেছে যে রূপা নিশ্চয়ই কিছু করেছে। এতে সে প্রচুর রেগে যায় আর রূপাকে বলে, কি হয়েছে রূপা, তুই কি করেছিস বল? ও এইরকম কেন করলো? ওর নিজেকে আঘাত করার কারণ কি বল? লাস্টের কথাটা অনেক জোরে বলে মেঘ। না না, আসলে মেঘ আমি সেরকম কিছু বলতে চাইনি। আমি শুধু ওকে। চুপ, কি বলেছিস তুই? ওকে তাড়াতাড়ি বল। কিন্তু রূপা কোনো উত্তর দিচ্ছে না দেখে মেঘের আরও রেগে যায়। থাক, তোকে বলতে হবে না, আমি নিজেই জেনে নেব। এ বলে সে গটগট করে হাঁটা ধরে। তার পেছন পেছন রায়হানও আসে। রাহি, কি হয়েছিল আজ নীরার? ওকে কোনোভাবেই উত্তেজিত করা যাবে না, এটা তো তুমি জানো। ও রাগ উঠলে কি না কি করে বসে ও নিজেও জানে না। আর আজ কি হয়েছিল ওর? কেন এত উত্তেজিত হয়ে গিয়েছিল? ডাক্তার অনেক বলে, আসলে আঙ্কেল আজও কোনো এক কারণে রেগে গিয়েছিল তাই। ভার্সিটির কথা সে পুরোপুরি এড়িয়ে যায়। ডাক্তার অনেক ছিল নীরার বাবার বন্ধু, আর উনি সবসময় নীরার চিকিৎসা করে থাকেন। উনি নীরাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। উনি সব জানেন নীরার ব্যাপারে, তাই সবসময় রাহিকে বলেন ওকে শান্ত রাখতে। এজন্যই ওর পরিবারের সবাই ওকে এত কেয়ার করে, ভালোবাসে, তাকে কিছুতেই কষ্ট পেতে দেয় না। ঠিক আছে রাহি, এবার থেকে ওর খেয়াল রাখবে, তুমি তো জানোই সব। ঠিক আছে আঙ্কেল, আমি বুঝতে পেরেছি। এটা বলে ডাক্তার চলে যায়, আর রাহি নীরার পাশে বসে ওর মাথায় হাত বুলাতে থাকে। ও নীরাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। রাহি, রাহি। আরে ভাইয়া আপনারা? হ্যাঁ আমরা। নীরা কেমন আছে এখন? ওকে তো ইনজেকশন দিয়েছে, ও ঘুমোচ্ছে। এখন তো ঘুমাচ্ছে, কিন্তু এরপরে কি হবে তা জানি না। রাহি, ওই সময় কি হয়েছিল আমায় পুরোটা বলো। নীরাও তাকে অনেক ভালোবাসে। রাহি অনেক রেগেছিল সেই ঘটনার জন্য, তাই কি হয়েছে তার সব খুলে বলে মেঘকে। মেঘ নীরার সব কথা শুনে কষ্ট পায়, কিন্তু রূপার উপর অনেক রেগে যায়। রায়হানও রূপার উপর অনেক রেগে যায়। মেঘ ঠিক করে রূপাকে সে শাস্তি দিবে। সে একবার নীরাকে দেখে নেয়, হাতে তার ব্যান্ডেজ, আর কান্না করার ফলে চোখের কোণে পানি, ফর্সা গাল লাল হয়ে আছে তার। এটুকু দেখে মেঘের অনেক কষ্ট হয় নীরার জন্য। আর সে রূপাকে শাস্তি দেবে বলে রাহির থেকে বিদায় নিয়ে চলে যায়, আর রাহিকে বলে নীরার খেয়াল রাখতে। এদিকে নীরার জ্ঞান ফিরে কিছুক্ষণ আগে, তবে সে কোনো কথা বলছে না, চুপ করে বসে আছে। রাহি বুঝতে পেরেছে নীরার কারণটা, তাই সে নীরাকে বলে উঠে। রাহির কথা শুনে নীরা নড়ে চড়ে ওঠে। রাহি জানে নীরাকে কিভাবে কি করতে হয়। তারপর তারা একসাথে বাসায় চলে আসে। তবে নীরা কোনো কথা বলছে না, ও শুধু রূপার কথাগুলো ভাবছে আর রেগে উঠছে। সে অনেকবার তার মাকে তার পাপায়ের কথা জিজ্ঞেস করেছে, কিন্তু তিনি বলেননি। এতে আরও রাগ আসে। হ্যাঁ নীরা, চল এই খাবার খেয়ে তাড়াতাড়ি ওষুধ খেতে হবে। এই বলে সে নীরাকে নিজের হাতে খাইয়ে দিয়ে ওষুধ খাওয়ায়, আর নীরাকে শুয়ে দিয়ে ওর পাশে শুয়ে পড়ে, কারণ সে জানে নীরার হয়তো জ্বরও এসে যাবে, আর ওর জ্বর যে খুব একটা সুবিধাজনক নয়। রাহি, নীরা কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ ভাইয়া, ও ঘুমোচ্ছে, আমি ওষুধ খেয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি ওর খেয়াল রাখো। আর মাঝরাতে যদি ওর জ্বর উঠে বা কোনো সমস্যা হয় তাহলে আমায় কল দিবে, আমি চলে আসব। মেঘ বলল। ওই সময় হাসপাতাল থেকে আসার সময় কি মনে করে মেঘ নীরা আর রাহির নাম্বার নিয়ে আসে, কিন্তু নীরার নাম্বার যে নিয়েছে তা নীরাকে বলতে বারণ করে দেয় রাহিকে। রাহি মেঘের সাথে কথা বলে ফোন রেখে দেয়। রাত বাজে 2:45। রাহি গিয়েছে ওয়াশরুমের দিকে। এতক্ষণ সে নীরার পাশে বসেছিল। নীরা ঘুমোচ্ছে। রাহি ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে নীরা উঠে বসে আছে হাঁটুর উপর মুখ গুজে। কি হয়েছে নীরা, উঠলি কখন? সবে তো দেখলাম ঘুমোচ্ছিলি। নীরা কোনো কথা বলছে না, সে আগের ন্যায় বসে আছে। নীরা পাখি, কি হয়েছে বল আমায়, শরীর খারাপ করছে? এবার যেন আদুরে কণ্ঠ পেয়ে তার কান্নার বেগ বেড়ে যায়। সে এক ছুটে রাহিকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলে, রাহি, পাপাই কোথায়? আমায় নিচ্ছে না কেন? দেখ না, আমি পাপাকে বলেছি, তাও নিচ্ছে না কেন আমায়? আমি কান্না করছি তো, বল না পাপাকে আমায় নিতে, কষ্ট হচ্ছে তো আমার।
এটা বলে কান্না করতে থাকে। নীরার এমন কথা শুনে প্রথমে রাহি ভয় পেয়ে যায়। পরক্ষণে সে নীরার মাথায় হাত দিয়ে দেখে তার গায়ে প্রচুর জ্বর, আর জ্বরের ঘরে সে আবল তাবল বকছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কাঁদতে হবে না এখন, আমি পাশে আছি, তুই কাঁদিস না। তোর জ্বর হয়েছে তো অনেক, এখন কাঁদলে আরও বেড়ে যাবে তো তোর জ্বর। নীরার জ্বর এলে তার হুঁশ থাকে না, পুরো বাচ্চাদের মতো করে ওকে সামলাতে হয়। রাহি আর নীরার মা ছাড়া ওকে জ্বর এলে কেউ সামলাতেই পারে না। কথায় কথায় সে নীরার জ্বর মেপে দেখে 104 ডিগ্রি জ্বর। তাই সে দেরি না করে একটা বাটি করে পানি আর একটা রুমাল নিয়ে আসে, আর ওর মাথায় জলপট্টি দিতে থাকে। এদিকে মেঘ পায়চারি করছে নিচের রুমে। এত রাতে একটা মেয়েকে কি কল দেওয়া ঠিক হবে? ভাবতে ভাবতে সে রাহিকে কল দিয়ে বসে। দুবার রিং হওয়ার পর রাহি কল রিসিভ করে। সাথে সাথে মেঘ বলে ওঠে, সরি রাহি, এত রাতে কল দিয়ে তোমার ঘুমের ডিস্টার্ব করার জন্য। না না ভাইয়া, ইটস ওকে, আমি ঘুমাইনি। নীরার অনেক জ্বর এসেছে, তাই ওর মাথায় জলপট্টি দিচ্ছিলাম। ও ঠিক আছে তো এখন? জ্বর কি বেশি এসেছে? ডাক্তারকে কল দাওনি? আরে না না ভাইয়া, আমি ওর দেখাশোনা করছি, আশা করি সকালের মধ্যে ঠিক হয়ে যাবে। তারপর রাহি মেঘের সাথে কথা বলে ফোন রেখে দেয়। নীরা, তোকে যে ভালো থাকতে হবে, আমি তোর খেয়াল রাখবো। আজ যে আমি এখনো আছি সেটা তোর জন্য। সেদিন যে তুই না এলে আমি মরেই যেতাম। আমাকে বাঁচিয়ে সেদিন তুই যে মরতে বসেছিলি, আমি থাকতে কখনো তোকে আমি কিচ্ছু হতে দেব না রে নীরা। তুই যে আমার ভীষণ প্রিয়। এগুলো বলে সে নীরার মাথায় জলপট্টি দিতে থাকে, আর একসময় নীরার পাশে ঘুমিয়ে পড়ে। সকালে নীরার ঘুম ভেঙে যায়, আর ওর পাশ ফিরে দেখে রাহি ঘুমিয়ে আছে, মাথায় তার কাপড়। সে বুঝতে পারে কাল তার জ্বর এসেছিল, আর রাহি পুরো রাত ওর খেয়াল রেখেছে। হাতে ব্যথা করায় সে হাতের দিকে তাকিয়ে দেখে হাতে ব্যান্ডেজ, আর মনে পড়ে কালকের কথা। সে একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমের দিকে যায় আর ফ্রেশ হয়ে আসে। কখন উঠলি নীরা? আমাকে ডাকিসনি কেন? তাড়াতাড়ি উঠে কথাটি বলে রাহি। রিল্যাক্স, কিছু হয়নি, আমি মাত্র উঠেছি। আচ্ছা চল, নাস্তা করে নিবি। আর শোন, আজ তোর ভার্সিটি যাওয়ার দরকার নেই, আমি নোটস নিয়ে আসবো তোর জন্য। তুই বাসায় রেস্ট নে। বলে রাহি। না আসলে আমি আজ মাম্মামের কাছে যাবো রাহি, বিকেলে আবার চলে আসবো। তুই আন্টিকে কালকের কথাগুলো জিজ্ঞেস করবি, তাই তো? নীরা কিছু না বলে চুপ করে থাকে। একটু পর নীরা আর রাহি একসাথে বেরিয়ে পড়ে। রাহি ভার্সিটি আর নীরা তার বাড়ির উদ্দেশ্যে। নীরা কেমন আছে রাখি? আজ ভালো আছে ভাইয়া, ও তো আসেনি। বাসায় কি? না, ওর মাম্মামের কাছে গেছে, হয়তো কালকের কথাগুলো জিজ্ঞেস করবে। ও কিন্তু এতে তো আন্টির মন খারাপ হবে। তবুও ও তো ওই, আমি তো জানি ও কেমন। আমিও যেতাম আজ ওর সাথে, কিন্তু যাইনি। হয়তো আন্টি আজও ওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু কি হয় জানি না। কেন আন্টি ওকে কথাগুলো এড়িয়ে যায় কেন? সে অনেক কথা ভাইয়া, একদিন সময় করে বলবো। এটা বলে রাহি চলে যায় তার ক্লাসে। নীরামা, কি হয়েছে তোর? চোখ মুখ এমন কেন ফ্যাকাশে হয়ে আছে? অসুস্থ কি তুই? নীরার বড় মামনি বলে ওঠে। নীরা মামনি, তোমার হাতে কি হয়েছে? ব্যান্ডেজ কেন? কিভাবে হাত কেটেছে? বেশি ব্যথা করছে কি? কখন কেটেছে? আমাদের বলনি কেন? এক নাগারে কথাগুলো বলে থামে তার ছোট মামনি। আরে আরে মামনি, আস্তে আস্তে, আমি কোনটা রেখে কোনটা জবাব দেবো বলো তো? আর তেমন কিছুই হয়নি, ওই গ্লাসের সাথে লেগে গেছে একটু। ও মিথ্যা বলে সবাইকে। আচ্ছা মামনি, মাম্মাম কোথায়? আমার কথা আছে মাম্মামের সাথে। এই বলেই আমি মাম্মামের রুমে যাই, আর মাম্মাম হাতের কথা জিজ্ঞেস করলে তাকেও সেম কথা বলি। মাম্মাম, তোমাকে আজ বলতেই হবে। কেন তুমি আমার কথার জবাব দাও না কেন? কি এমন হয়েছিল যে আমি মনেই করতে পারি না পাপাই কিভাবে মারা গেছে? কই, আমার তো আগের কথাও হালকা হালকা মনে আছে, তাহলে কেন পাপাইয়ের মারা যাওয়ার কথা মনে আসে না আমার? আজ আমি উত্তর না শুনে যাব না মাম্মাম, তোমার বলতেই হবে সবটা। আর রইলো, আগে আমরা গ্রামে বেড়াতে যেতাম, কিন্তু এখন আর যাই না কেন? পাপাইয়ের সব কথা আমার বলো না মাম্মাম। এদিকে নীরা উত্তেজিত হয়ে যাচ্ছে। ওকে এখন না থামালে যে অসুস্থ হয়ে যাবে। ঠিক কি জন্য যে ওর মা ওকে কথাগুলো বলতে চায় না সেটা তো সে জানে না। নীরা, নীরা থাম, তুই কেন ফুপির সাথে এমন করছিস? চল তুই। এই বলে পাভেল ভাইয়া আমায় জোর করে নিয়ে যায়। ঠিক তখনই রাহি আসে আর আমায় তার সাথে করে নিয়ে যায়। আর যাওয়ার আগে নীরার মায়ের সাথে কি যেন বলে যায়। তিনি তাদের বিদায় নিয়ে রুমে এসে কান্না করতে করতে বলে, না রে মা, আমি তোকে আবার আগের মতো কষ্ট পেতে দেব না। তুই যে আমার একমাত্র সম্বল।
ওই কালো ছায়া থেকে যে তুই এখনো নিরাপদ না রে, তাই তো আমি তোকে নিয়ে আর গ্রামেও চাই না। তোকে যে হারাতে পারবো না। সেদিন যে মরতে মরতে আমি তোকে বাঁচিয়েছি, ওই রবিন নামক কালো ছায়া যে তোকে পেলে আবার কেড়ে নিতে চাইবে সেদিনের মতো, যেভাবে তোর পাপাকেও মেরে। না না, আমি আর চিন্তা করতে পারবো না। আমার মেয়ের জন্য হলেও আমার শক্ত থাকতে হবে। আমি আমার মেয়ের কিছুতেই ওই রবিনের ছায়া পড়তে দেবো না। নীরা, তুই কি পাগল হয়ে গেছিস? তুই আন্টিকে এভাবে কথাগুলো বলে কেন কষ্ট দিতে গেলি? আন্টিও তো আঙ্কেলকে হারিয়ে কষ্ট পাচ্ছে। তুই তাহলে কেন বুঝেও এত অবুঝ হচ্ছিস বল আমায়। আসলেই তো আমি শুধু আমার কষ্টটা ভাবছি। মাম্মামেরও তো কষ্ট হয় পাপাইয়ের জন্যে। আমি কি মাম্মামকে কষ্ট দিয়ে ফেললাম আজ? কথাগুলো মনে মনে ভাবছিল নীরা। কি হয়েছে? এখন কি এখানে বসে থাকবি নাকি বাসায়ও যাবি? চল বাসায়। বিশ্বাস করো মেঘ, আমি আসলে ওকে এভাবে বলতে চাইনি। আমি শুধু। চুপ, তুই ওকে কিছু বলার কে? ওকে কেন তুই ওই কথাগুলো বলবি? কারো দুর্বল জায়গায় যে আঘাত করা ঠিক না তা তো তুই জানিস। তারপরে তুই ওকে ওর পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার কে? অত্যাধিক রেগে মেঘ রূপাকে কথাগুলো বলে। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু তুই কেন এমন করছিস? তুইও তো ওকে দেখতে পারিস না। তোর তো আরো খুশি হওয়ার কথা। চুপ, কে বলেছে আমি ওকে দেখতে পারি না? দেখতে পারলে তো আর সামান্য বিষয়ে সেদিন ওই রকম করতি না। আমার বিষয় নিয়ে তোকে নাক না গলালেও চলবে রূপা, নিজের লিমিটের মধ্যে থাকবি। মেঘ, তুই ওই সামান্য মেয়েটার জন্য আমায় এইভাবে অপমান করছিস? কি আছে ওই মেয়ের মধ্যে? তোকে কি বশ করে ফেললো নাকি ওই মেয়ে? ওর মতো মেয়ের আর কাজই বা কি? রূপ দেখিয়ে ছেলেদের নিজের দিকে আকর্ষণ করে। মেঘের এক ধমকে রূপা যেন তার মুখের ভাষা হারিয়ে ফেলল। মেঘ হাত উঠালো ওকে মারতে, কিন্তু মারেনি। মেঘ, তুই ওই মেয়ের জন্য আমার গায়ে হাত তুললি? মেঘ কিছু না বলে চলে যায়। মেঘ, তুই আজকে কাজটা ঠিক করিসনি। ওই মেয়েকে তো আমি দেখে নিব। মেঘ, রূপালী শিকদারকে অপমান, এর জবাব তো ওই মেয়ে পাবে, দেখিস। এটা বলে রূপা চলে যায়। নীরা আর রাহি দুদিন আর ভার্সিটি যায়নি। ওদের ক্লাস ছিল না। নীরা রূপাকে কিছু না বললেও সে ভেবে রাখে রূপাকে সে জবাব দিবেই দিবে। রাহি, তোর সব গুছানো শেষ? হ্যাঁ রে, আমি সব গুছিয়ে নিয়েছি। তুই গুছিয়েছিস তো? আসলে রাহির বাবা মা রাহিদের বাড়িতে থাকতো। তারা এক সপ্তাহ আগে ঢাকা এসেছে। এখন যেহেতু তারা ঢাকা এসে গেছে, তাই রাহি তার বাবা মার সাথে থাকবে আর সেখান থেকে ক্লাস করবে। ভাগ্যবশত রাহিরা যে বাসায় থাকবে সেই বাসা থেকে নীরাদের বাসার মাত্র 15 মিনিট ব্যবধান, তাই তারা খুব খুশি। নীরাও চলে যাবে তাদের বাসায়, কারণ রাহি যেহেতু চলে যাবে আর তারা একসাথে আসা যাওয়া করতে পারবে, তাই আর এখানে থাকবে না। তারা ঠিক করে কাল একদম ক্লাস শেষ করে তারপর তাদের বাড়ি চলে যাবে। তাই নীরা ড্রাইভার দিয়ে তাদের জামা কাপড় পাঠিয়ে দেয়। রাহি কাল সেখান থেকে নিতে পারবে। সকালে ভার্সিটিতে গিয়ে তারা বন্ধুমহল সবাই মিলে মাঠে কথা বলছিল। কিরা, আজ আমাদের মোটু সাহেব কোথায়? কয়েকদিন দেখছি তার কোনো খবর নেই। গার্লফ্রেন্ডের জন্য দেবদাস হয়ে গেল নাকি? আরে আর বলিস না, মেয়েটা খুব খারাপ। ওর খেয়ে টাকা উড়িয়ে এখন ওরে ভুলে গেছে। ছেলেটা এখন পুরো ভেঙে পড়েছে। আরে কেন এমন করলো? ওই রিশাত নাকি কি যেন নাম ওর। ফাহিম তো ওকে খুব ভালোবাসতো। ওনাকে আর একটা বফ পাইছে তাই। এখন ফাহিমের কি খবর? খবর কি জানি না, কিন্তু রোহান বলো ওনাকে অনেক কান্না করছে। মেয়েটাকে অনেক বলছে, তাও মেয়েটা চলে গেল। আসলে ওই মেয়েটাই খারাপ। রোহান আসেনি কেন? ফাহিম নাকি ভালো নেই, তাই সে ফাহিমের সাথে আছে। আচ্ছা, আমরা সবাই মিলে ওকে দেখতে যাবো আজ, আর ওকে বোঝাবো। ঠিক আছে। এটা বলে তারা সবাই ক্লাসে যায়। 2টা ক্লাস শেষ, সবাই বসে আছে ক্লাসে। স্যারের আসতে নাকি দেরি হবে। এদিকে মেঘরাও তাদের ক্লাস করে গাছতলায় বসে আছে। রূপা এসে মেঘকে সরি বলেছে, আর তারা এখন সবাই মিলে কথা বলছে। এদিকে ক্লাসে স্যার আসার নামই নেই। এর মধ্যে ফারহানের ফোন আসে, আর সে জোরে বলে ওঠে, কি? এরপর ফোন রেখে আমাদের বলে ফাহিম সুইসাইডের চেষ্টা করেছে, এখন হসপিটালে আছে। রোহান ফোন করেছে। আমরা সব ফ্রেন্ডসরা যাই, একে একে সবাই বের হতে থাকে। উদ্দেশ্য এখন হসপিটাল। সবাই আমরা নিজেদের ব্যাগ নিয়ে দৌড়াতে থাকি। বাকি ক্লাসের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এক দৌড়ে সবাই মাঠে এসে পড়ি। আমাদের দৌড়ানো দেখে মেঘরাও দাঁড়িয়ে যায়।
এক দৌড়ে সবাই মাঠ পেরিয়ে সোজা রাস্তায় এসে গাড়ি দাঁড় করিয়ে উঠে পড়ি। আর আমাদের কাণ্ড সবাই না বুঝে তাকিয়ে আছে আমাদের দিকে। হসপিটালে এসে দেখি ফাহিম বেডে শুয়ে আর রোহান দাঁড়িয়ে আছে। আমাদের দেখে সে এগিয়ে আসে। ফাহিমেরও হুঁশ ছিল, আর তেমন গুরুতর ক্ষতি না হয় সেও উঠে বসে। আমি কিছু না ভেবে ওকে একটা জোরে থাপ্পড় দিয়ে বসি। আমার কাণ্ডে দেখলাম সবাই খুশিই হয়েছে, কারণ তারাও খেপেছিল ওর উপর। কিরে, তোর সমস্যা কি? হ্যাঁ, তোর জন্য কি দেশে মেয়ের অভাব পড়ছে? আর মেয়ে নাই? তুই ওই মেয়ের জন্য, যে মেয়ে তো তোকে রেখে অন্য কারো কাছে চলে গেছে, তার জন্য সুইসাইড করেছিস? মাথা কি পুরা গেছে তোর? আমাদের কথা ভাবলি না তুই? এত সহজেই আমাদের পর করে ওই মেয়ের জন্য দুনিয়া ছাড়া চিন্তা করেছিস? এরকম আরো অনেক কথা বলি। সে বুঝতে পেরেছে যে কত বড় ভুল করেছে। সে মাথা নত করে আছে। শুন, ও তোর যোগ্য না। তুই আরো ভালো মেয়ে ডিজার্ভ করিস। ওর জন্য তুই মরে যাচ্ছিস। একবার আমাদের কথা ভাববি না? তোর কিছু হলে আমরা কি করব বল? সরি দোস্ত, আমায় ক্ষমা করে দে তোরা। আমি বুঝতে পারিনি। আমি আর কোনোদিন ও এরকমই কোনো কিছু করার কথা ভাববো না। তোরা থাকতে আমার আর কাউকে চাই না। এরপর সবাই কথা বলে ওকে নিয়ে চলে আসি। যেহেতু তেমন একটা ক্ষতি হয়নি, তাই ডক্টররা ছেড়ে দিয়েছে। সবাই যে যার বাসায় চলে যায়। আমি আর রাহি বাসায় যাই, কারণ রেস্ট করে তারপর বাড়ি চলে যাব। এদিকে মেঘ ও রায়হান ওদের কি হয়েছে বুঝতে না পেরে রায়হান রাহিকে বিকেলে কল দিয়ে জিজ্ঞেস করে। আর রাহি কি হয়েছে সব বলে রায়হানকে। হাসপাতালের কথাও বলে। রায়হানের সাথে রাহিরও বেশ ভালো সম্পর্ক হয়েছে। বাহ, মেঘবালিকা তো পুরো ধানি লঙ্কা। কথা নেই, বার্তা নেই, গিয়ে থাপ্পড়। বসে হেসে দেয়, রাহিও হেসে দেয়। কিরে, কার সাথে এমন হেসে হেসে কথা বলছিস রাহি? পেছনে তাকিয়ে দেখে নীরা দাঁড়িয়ে, আর সে রায়হানকে বলে ফোন রেখে দেয়। না, ওই এক ফ্রেন্ড। ও চল। কিরে, যাবি না বাড়ি? চল, একটু পর তো আমরা বের হব। চল, তৈরি হই। এ বলে তারা তৈরি হতে চায়। এদিকে রায়হান মেঘকে সব কথা বলে, আর নীরা যে বাড়ি চলে যাবে তাও বলে রাহির থেকে শুনেছে। রাহি, বিয়ে বিয়ে বিয়ে। হ্যাঁ, কি বলছো? তোর বিয়ে? কখন, কোথায়, কিভাবে, কার সাথে? আমায় বললি না? বিয়ে করে নিতেছোস? যা, আরে তোর সাথে পচামে। রাহি একবারে বলে ওঠে সব। আরে গাধি, আমার বিয়ে না, বিয়ে লাগবে বাড়িতে, তাও রূপল ভাইয়ার। আরে আজ সবাই বলছিল ভাইয়ার জন্য বউ দেখবে, তাকে বিয়ে করাবে। আহা, আমি কত খুশি রে। রাহি, বাড়িতে ভাবি আসবে, লা লা লা। ধুর, মেয়ে ভাইয়ার জন্য বউ দেখবে বলেছে। বউ তো দেখেনি এখনো। আর তুই এমন ভাবে লাফালি যেন আজই হয়ে যাচ্ছে বিয়েটা। আরে আজ না হলে কি হবে, 2 দিন পরে হলেও তো হবে। ভেবে দেখ একবার, ভাইয়ার বিয়ে মানে কত মজা। ইয়েস। আসলে নীরা বাড়িতে ঢুকেই শুনে তার রূপল ভাইয়াকে বিয়ে করাবে, তাই সে খুশি হয়ে রাহিকে কল দিয়ে এসব বলে। বোকা মেয়ে একটা, তুই যে কবে বড় হবি নীরা, আমি বুঝি না। এরপর টুকিটাকি কথা বলে তারা ফোন রেখে দেয়। বিকেলেই তারা তাদের বাড়ি ফিরে আসে, আর গাড়ি দিয়ে রাহির বাড়িতে তার জামা কাপড় পাঠিয়ে দেয় তাদের বাড়ি। ভাইয়া, সেই মজা লাগছে কিন্তু আমার কাছে। তোমার বিয়ে, আহা, কতদিন পর আবার বিয়ে খাবো। আমরা কিন্তু সবাই একই কালার ড্রেস সিলেক্ট করবো, ওকে? আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, তোদের যা ইচ্ছে তোরা তাই করিস, কিন্তু আগে বউ তো খুঁজতে হবে। এখনো ভাইয়ের জন্য বউই খুঁজে নাই, আর তুই আসিস ড্রেস নিয়া। পাবেল ভাইয়া বলে। আসলে তো ভাইয়া, ইস, কবে যে তুমি বিয়েটা করবে, আমি জামা কিনবো তো। হতাশ হয়ে বললাম। সবাই জোরে হেসে উঠলো। তুই আর বদলালি না রে নীরা পাখি। রাতে খাবার টেবিলে বসে জানতে পারি কাল ভাইয়ার জন্য বউ দেখতে যাবে চৌধুরী বাড়ি। মেয়েরা 1 ভাই 1 বোন, জয়েন্ট ফ্যামিলি। আর সবচেয়ে বেশি খুশি হলাম, কাল আমায়ও নিবে ভাইয়ার সাথে করে। আমি তো খুশিতে শেষ। যাবে দুপুরের পর, তার মানে আমি ক্লাস শেষ করে আসার পর। যাক, সমস্যা নেই, কাল তো যাবো, বউ দেখবো। খুব খুশি লাগছে আমার। খাবার খেয়ে নিজের রুমে চলে আসলাম, আর ভাবলাম কাল কি পরে যাব। সকালে রাহি আমাদের বাড়ি আসে। যেহেতু আমাদের বাড়ি আগে, তাই আমাদের বাড়ির সামনে দিয়ে ভার্সিটি জন্য যেতে হবে। দুজন রিক্সা নিয়ে চলে যাই। আমাদের বাড়ি থেকে ভার্সিটি একটু দূরে হলেও বেশি দূরে না, আসা যাওয়া করার মতো। আমার অন্য বন্ধুদের বাড়ি দূরে, তাই তাদের বাড়ি থেকে আসা যাওয়া অনেক দেরি হয়ে যায়। তাই তারা বাসায় থাকে, আর আমি রাহি যেহেতু একা, তাই ওর সাথে বাসায় থাকতাম। রাহি, জানিস আজ ভাইয়ার জন্য বউ দেখতে যাবে। উফ, আমায়ও নিবে, কত ভালো লাগছে আমার। তাই তাহলে তো খুব ভালো।
তুই যেভাবে লাফাচ্ছিস দেখিস আবার তোরে না বিয়ে করাই দেয় তোর ভাইয়ার আগে। আরে না না, আমার দেরি আছে, আগে তোদের বিয়ে খাবো, তারপর আমার বিয়ে। হুম দেখা যাবে। চৌধুরী বাড়িতে। আরে সবাই তাড়াতাড়ি হাতে হাত লাগাও, ওরা চলে আসবে তো। তার মধ্যে নীলাকেও রেডি করানো বাকি। সবাই কাজ করো তাড়াতাড়ি। আরে ম্যাগ, তুই আবার কই যাচ্ছিস? আজ তোর আপুকে দেখতে আসবে, আজ যাস না কোথাও। আরে আম্মু, আজ আমায় যেতে হবে, অনেক কাজ আজ, ক্লাস আছে, তারপর আজ বাবা কাকাইও অফিসে যাবে না, মিটিং আমাকে সামলাতে হবে, আজ আসতেও লেট হবে। তাই বলে আজ তোর আপুকে দেখতে আসবে আর তুই থাকবি না? আচ্ছা ঠিক আছে, যেদিন ওনাদের বাড়ি যাবে বিয়ের দিন তারিখ ঠিক করতে সেদিন যাব। এটা বলে মেঘ বেরিয়ে যায়। নীরা বাড়ি গিয়ে দেখে সবাই রেডি হচ্ছে, মানে যাবে নীরা, নিহাল, পাভেল, তার বড় মেজো মামা, বড় মামনি, আর রূপল তো আছে। যেহেতু দেখতে যাবে তাই সবাই যাচ্ছে না আপাতত, সব ঠিক হলে এঙ্গেজমেন্টের দিন সবাই যাবে। নীরা নেয়ার কারণ হচ্ছে ও খুব এক্সাইটেড আর সবার আদরের, তাই তাকে নিয়ে যাচ্ছে। দ্রুত নীরা রেডি হয়ে নেয়, ওকে খুব সুন্দর লাগছে। সবাই একে একে বেরিয়ে যায়। নীরা তার আম্মুর সাথে কথা বলে বের হয়। একটা গাড়িতে বড়রা যাবে আর পরেরটায় নীরা, পাভেল, রূপল আর নিহাল যাবে। অনেকক্ষণ হলো তারা পৌঁছেছে চৌধুরী বাড়ি। খুব সুন্দর বাড়িটা, ঢুকতেই বাগান, আর নীরাদের মতোই বড় বাড়িটা। কিছুক্ষণ হলো বউকে আনা হয়েছে তাদের সামনে, খুবই সুন্দরী। আমার তো এক দেখাতেই ভালো লেগেছে, ভাইয়া তো তাকিয়েই আছে। কথাবার্তা সব হলো। বাড়িতে আমার বয়সী আরো একটা মেয়ে আছে, ছেলেও আছে দুটো, তবে বড়। মেয়ে নাকি একটা ভাই আছে, সে বাড়িতে নেই, অফিসে গেছে। সব মিলিয়ে খুব ভালোই লেগেছে। বড়রা কথা বলবে তাই আমায় বউয়ের মানে এখনো হয়নি, ওতে কতক্ষণ তার সাথে উপরে পাঠিয়ে দেয়। সাথে মেয়েটাও ছিল, ও নাকি চাচাতো বোন। আর আমি তো এসেই তার সাথে গল্প জুড়ে দিই। গল্পের মাঝে দেখি বউ আমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। নীরা, তুমি খুব মিষ্টি একটা মেয়ে, একদম পরীর মতো, খুব সুন্দরী কিন্তু। আমি লজ্জা পেয়ে যাই আর ওনাকে বলি, তুমি আমার চেয়েও সুন্দর, খুব বেশি সুন্দর ভাবি। আর তার চাচাতো বোনের সাথেও খুব ভালো সম্পর্ক হয়ে যায়, ও খুব সুন্দর মেয়ে। কথা শেষে বাড়ি ফেরার জন্য ডাক পড়লো। আমি সবাইকে বিদায় দিয়ে বউকে আর তার চাচাতো বোনকে জড়িয়ে ধরে চলে এলাম। নিচে কি কথা হলো জানি না, বিয়ের কথা কি হলো তাও জানি না, বিয়ে হবে কি হবে না তাও জানি না। তবে ভাবি তো খুব কিউট, আমার এই ভাবিটাই চাই। ভাইয়া, ও ভাইয়া বলো না, বিয়ে কি ঠিক হয়েছে? তোমরা তো আমি উপরে পাঠিয়ে দিলে, আমি তো কিছু জানিও না, বলো না। আসার পর থেকে নীরা আর নিহাল পাভেলের কান ঝালা করে দিচ্ছে। নীরা, নিহাল, তোরা কিন্তু এ নিয়ে 27 বার জিজ্ঞেস করছস, আর একবার বলবি দুটোকে রুম থেকে বের করে দেব। ভাইয়া লাস্ট বার, আর বলবো না কিন্তু, প্লিজ বলো না, বিয়ে কি হবে? তারা কি আমাদের বাড়ি আসবে বিয়ের তারিখ ঠিক করতে? বলো না। তোরা গিয়ে নিচে জিজ্ঞেস কর বড়দের, আমি জানি না। পাভেল জানে ওরা বড়দের জিজ্ঞেস করবে না, কারণ তারা ভয় পায়। আর কি, দুজনেই হতাশ হয়ে নিচে বসে থাকে, যাতে কিছুটা হলেও জানতে পারে বিয়ে হবে কি হবে না। ভাই তোমার কি মনে হয়? ভাবি কিন্তু খুব সুন্দর, ভালো, বিয়ে হবে কি? আরে আমি কিভাবে জানবো? ম্যাগ, এসেছিস তুই? আম্মু এসেছি। আপু কোথায়? আর আজ কি হলো, সব ঠিকঠাক তো? সব ঠিকঠাক। ছেলেও খুব সুন্দর এবং ভালো, ওদের নিজেদের বিজনেস আছে। যা ফ্রেশ হয়ে নে, তোর আপু উপরে আছে। ঠিক আছে আম্মু। এ বলে সে রুমে যায় আর ফ্রেশ হয়ে তার আপুর রুমে যায়। আপু আসবো? মেঘ আয় আয়, কখন এলি? এই তো একটু আগে। তা ছেলেকে তোমার পছন্দ হয়েছে তো? নীলা লজ্জা পায়, সে কিছু বলে না। তাহলে পছন্দ হয়েছে, যাক, তুমি খুশি হলে আমরাও খুশি। আর একটা কথা, আমরা কিন্তু পরশু যাব তোমার উঠবি শ্বশুর বাড়ি, তোমাদের বিয়ের দিন তারিখ আর এঙ্গেজমেন্টের দিন ঠিক করতে। আর কিছুক্ষণ কথা বলে সে চলে যায় তার রুমে। এরপর নীলা ফোন দেয় রূপলকে। তারা প্রেম করত, এটাকেও তেমন একটা জানতো না। রূপল, জানো নীরা পাখিটা কিন্তু খুব কিউট। ও কিউট আর ভালো, 1 মিনিটে সবার সাথে মিশে যায়। আর আসার পর থেকে তো পাভেলের কান জ্বালাপালা করে দিচ্ছে, নীরা আর পাভেল।
পরি একটা, আমার খুব ভালো লেগেছে। কিন্তু আমার ননদিনীকে আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে, আমার কিউটি ননদিনীকে। আর শোনো, ওকে কিন্তু আবার নিয়ে আসবে, আমি আবার দেখা করব। ওকে বাবা, ওকে, আবার নিব ওকে আমি। এখন তুমি আমার সাথে সময় কাটাও। এটা বলে তারা দুজনে কথা বলতে থাকে। ভাইয়া জানো, আজকে যে মেয়েটা এসেছিল, কি যেন নাম তার? হ্যাঁ, আদ্রিতা, খুব ভালো মেয়ে জানো, আমার বয়সী। নিশি বলল মেঘকে, মেঘের চাচাতো বোন। তাই? আচ্ছা ভাইয়া, আমিও যাব পরশু তোমাদের সাথে। আচ্ছা, দেখা যাবে। নীরা রা রা। কিরে কিরে, কি হয়েছে? এবার সারের মতো চেঁচাচ্ছিস কেন রাহির বাচ্চা? আমি কানে কম শুনি নাকি? হ্যাঁ, আপনি কানে শুনলে আমায় আর চিল্লাতে হতো না। আজ যে টাকলা স্যারের লেকচার আছে, ভুলে গেছোস? আজ তো ধরবে। আরে আরে, সত্যি তো, কয়টা বাজে? পড়ে পড়ে যে ঘুমাচ্ছিস, ক্লাসের টাইম যে হয়ে যাচ্ছে সে খেয়াল আছে কি? আমি আর আন্টি যে এতক্ষণ ডাকছি সেটাও তো শুনিসনি। ক্লাসের টাইম নেই, তাই তাড়াতাড়ি রেডি হয়ে না খেয়ে চলে আসি। আম্মু মামুনি অনেকবার বলেছে খেয়ে যেতে, কিন্তু ক্যান্টিন খাবো বলে চলে আসি। ক্লাস শেষ, ক্যান্টিনে বসে আছি সব বন্ধুদের নিয়ে। কিরে নীরা, রূপল ভাইয়া নাকি বিয়ে করবে, তা আমাদের ট্রিট দে। ধুর, কাল দেখতে গিয়েছে, কি হয়েছে জানিই না, কিছু বলেও না বাড়িতে। বিয়ে হবে কিনা তাও জানি না। বিয়ের দিন তারিখ ঠিক হলে কিন্তু আমাদের ট্রিট দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আগে ঠিক হোক। আজ শুক্রবার, যেহেতু ক্লাস নেই, ঘুমিয়ে আছি নিজের রুমে। দুনিয়াদারি সম্পর্কে কোনো খেয়াল নেই আমার, মনে হচ্ছে ঘুমই আমার সব। ঘুম ছাড়া আমার আর কেউই নেই। নিচে যে মেহমান এসেছে তাও আমি জানি না। কত বড় বলদ হলে এমনটা হয়? নিজে ভাইয়ার বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে, মানে আমাদের কেউ বলেই নি, বলে কি আর এত মানুষের সামনে আমি আর নেহাল ভাই নিজেদের সমান এভাবে হারাতাম? 11টার পর ভাবিদের বাড়ি থেকে মানুষ আসবে, তা আমরা জানতামই না। আপু, নিজের খেয়াল রেখো, আমরাও দেখে আসি তোমার হবু শ্বশুর বাড়ি। নীলা হাসে মেঘের কথায়। যা। আর সেখানে জানিস, আমার একটা কিউট ননদিনী আছে, খুব মাশাআল্লাহ। কিন্তু আরে, আমার এত কারো দিকে তাকানোর টাইম নেই আপু, তুমি তো জানো। কারো দিকে না তাকালেও সে কিন্তু খুব সুইট, পরি একটা। আমি তো আরো 2 বছর আগে একটা পরীকে দেখে ঘায়েল হয়ে গেছি আপু, ভেবেছিলাম হারিয়ে ফেলেছি, কিন্তু না, ভাগ্য আবার আমাদের দেখা করালো। আমি সব সময় তো দেখি তাকে, ওর মতো পরীর সামনে তোমার দেওয়া পরীর বিবরণ যে তুচ্ছ। মনে মনে ভাবছিল মেঘ কথাগুলি। আরে আপু, ভাইয়া না তাকালেও আমি তো আছি, আমি তাকাবো তোমার এই ননদিনীর দিকে। মেঘের কাজিন বলে ওঠে। আচ্ছা চলো চলো, এখন যাই আমরা। এ বলে তারা বেরিয়ে পড়ে। এসেছিল মেঘ, নিশি, তাদের কাজিন আসিফ, মেঘের মা, বাবা আর চাচা। বিয়ের দিন তারিখ ঠিক হলো। আরে ভাইয়া, কাল ছিল যে আপনার বোন একটা আর ভাই একটা, ওরা কোথায়? আদ্রিতাকে ডেকে দিন না। আরে ওদের কি পাবে আজ? ওরা তো সেই ঘুমে আছে, ওদের কানের সামনে এখন ঢোল বাজারে উঠবে না আজ। তবে একটা উপায় আছে ওদের নিচে আনার, যদি তোমরা চাও তাহলে আনবো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আনুন। পাভেল তাদের কাজে রাহেলা খালাকে কি যেন ইশারা করতে উনি হেসে উঠে গেলেন। এবার দেখো ওরা কি করে নিচে এসে। নীরা আর নিহালের রুম ছিল পাশাপাশি, আর নিচ থেকে কথা শুনে নিজেদেরই ঘুম হাওয়া। এক দৌড়ে নিচে এসে ওরা সাউন্ড বক্সে গান লাগিয়ে ওড়াধুরা নাচতে লাগলো। দুজনে এত খুশি ছিল যে নিচে কে আছে না আছে তার বিন্দুমাত্র খেয়াল নেই। দুজনে সমান তালে পাগলের মতো নেচে যেই না নীরা পিছনে ঘুরলো, তার মাথায় যেন বাজ পড়লো। সামনে এত মানুষ আর তারা কিনা পাগলের মতো নেচেছে এতক্ষণ, তাও সামনে মেঘ বসা। নিজের ক্রাশের সামনে সম্মানের 13টা বেজে গেল। নিহাল এখনো নেচেই যাচ্ছে, আমি হাত দিয়ে ভাইয়াকে ধাক্কাচ্ছি, কিন্তু ভাইয়া তো থামবার নামই নেই তার। আরে ভাইয়া, থামো থামো, সামনে তাকাও, দেখো আজ মান সম্মান সব শেষ। আরে নীরা, তুই কি নাচ ভুলে গেলি নাকি? নাচ না, আর সামনে কে? এ কথা বলে ঘুরতে ভাইয়াও একটা বড় সড়ো ঝটকা খেলো। আরে, এটা বলে ভাইয়া গান বন্ধ করার জন্য চেষ্টা করতে লাগলো। রিমোট টিপছে কিন্তু গান বন্ধই হচ্ছে না। হবে কিভাবে? ও টিভি রিমোট দিয়ে বন্ধ করার চেষ্টা করছে, সাউন্ড বক্সের রিমোট তো আমার হাতে। গাথি, রিমোট নিয়ে দাঁড়িয়ে আছিস,
আর এটা দিয়ে বন্ধ করার জন্য পাগল হয়ে গেছি। দাঁত কেলিয়ে ভাইয়াকে রিমোট দেওয়ায় সে গানটা বন্ধ করে। আরে আরে থামলি কেন? নাচ না, খুব তো মিলিয়ে মিলিয়ে নাচছিলি 2 পা ধরে, এখন থামলি কেন তোরা? আর বড় হলি না। পাভেল ভাইয়া বলে ওঠে। সবাই জোরে হেসে ওঠে ভাইয়ার কথায়। মেঘ যেন এখনো ঘোরের মধ্যে আছে, মানে নীরা কোথা থেকে এলো সে বুঝতে পারছে না। আপু তো বলল আদ্রিতা, তাহলে নীরা কেমনে? মেঘ, ও আমাদের বোন নীরা, খুব দুষ্ট। দেখেছো না দুজনে কিভাবে লাফাচ্ছে আমাদের ঘরের 2 বাদুড়েরা। রূপল ভাইয়া বলল, খুব লজ্জা লাগছে এবার। ইস কিভাবে নাচলাম। দাঁড়িয়ে না থেকে সামনে বসে সবাইকে সালাম দিলাম আমরা দুজন। মেঘ ভাইয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার গায়ে ছিল একটা সাদা টি শার্ট আর কালো প্লাজো। রাতে এগুলো পরা ছাড়া আমি ঘুমোতেই পারি না।